করতে পারি না একটু। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ক্লাসটা স্টার্ট করি। আমরা ক্লাসে আজকে আসলে যেটাতে চলে যাব that will cover the chapter 2 আহ from our reference book আমরা অলরেডি ফলো করছি হচ্ছে গিয়ে Principles of Microeconomics by Mankiw। তো Mankiw চ্যাপ্টার 2 এ আমরা চলে যাব। আজকে আমরা দুইটা মডেল ডেভেলপ করব। অর্থাৎ আমরা দেখবেন যে আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের মডেল ডেভেলপ করি। যে মডেলগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের মডেল ডেভেলপ করি এবং যে মডেলগুলো দিয়ে আসলে যেটা হয় যে আমাদের আপনারা অনেক ধরনের মডেল বানান না, যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন টার্ম এক্সপ্লেন করা যায়। তেমনি ইকোনমিক্সও কিন্তু আমরা হয়তো এটুকু বুঝতে পারছি যে ইকোনমিক্সে কিন্তু কোনো কথা, আমি একটা কথা বললাম সেটা আসলে না শুনে আমার ডেটা অ্যান্ড যে গ্রাফ বা আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে যখন প্রুভেন হবে, আমি যখন এটাকে প্রমাণ করতে পারবো, সেটার বেসিসে আসলে কিন্তু ইকোনমিক্স চলে। আমি এটা বলতে চাচ্ছিলাম, সেটার বেসিসে আসলে ইকোনমিক্স চলে। আহ তো সেটার বেসিসে হচ্ছে ইকোনমিক্স চলে। তো আমরা যদি সেভাবে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সেটার বেসিসে আমরা যদি দেখতে চাই তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাবো যে আমাদের অনেকগুলো মডেল আমরা ডেভেলপ করতে পারবো। তো যে আহ, আমরা আজকে যে মডেলটা আসলে এখানে ফোকাস করছি, সেই মডেলটা হচ্ছে গিয়ে প্রথমে যে মডেলটার উপর ফোকাস করবো, এই মডেলটার নাম হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আমরা অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট করে আসছি এবং এটা আমাদের চ্যাপ্টার 2। আমরা যে রেফারেন্স বইটা ফলো করছি এটা চ্যাপ্টার 2। একটু দেখে নিই, চ্যাপ্টারের নেমটা খুব মজা, দেখেন, থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। অর্থাৎ এই চ্যাপ্টারটা করার পরে আপনার থিঙ্কিংটা একজন ইকোনমিস্টের মতো গ্রো করবে। যে মানে একজন ইকোনমিস্ট মানে যিনি এই মানি রিলেটেড টার্ম গুলো নিয়ে বেশ ভালো আইডিয়া রাখেন, তিনি যেভাবে চিন্তা করেন এইভাবে আপনি থিঙ্ক করা শিখবেন। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টার্গেট, আপনাকে ওইভাবে চিন্তা করানো। তো ওই জিনিসটা নিয়ে আপনার কিন্তু সুন্দর একটা আইডিয়া হবে, সেটাই বলতে চাচ্ছিলাম। তো চলে যাই। আজকে চ্যাপ্টারে আমরা যে ফ্লোটা দেখবো, এটা নেই মানে আমরা প্রথম যে মডেলটা ডেভেলপ করব, ইটস নেম ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। The main focusing point of this model is like to find out আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু কাইন্ডলি বলবো হ্যান্ড রেইজ করবেন, আমি কোশ্চেন গুলো নিব আজকে একদমই। যখন পড়ার মধ্যে যদি কোনো কোশ্চেন আসে তাহলে হচ্ছে সেখান থেকে আমাকে কিন্তু হ্যান্ড রেইজ করে জানাবেন, আমি সেখানে আসবো। তো ফ্রম দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, আজ আরেকটু বলে নিই, যাদের ছবিটা এখনো আঁকা শেষ হয়নি, আমি বলছিলাম যে ছবিটা আঁকতে দরকার হলে ছবিটা এঁকে ফেলেন। কারণ যদি ছবিটা আঁকা না হয়, আমি এটার ক্লাস শেষে দেখবেন যে অলরেডি একদিন একটা ব্রেকআউট রুম দিয়েছিলাম, ওরকম আজকে একটা ব্রেকআউট রুম দিব। আজকে বেশি সময় দিব না, আজকে রাত 10টা পর্যন্ত সময় দিব। এর মধ্যে শুধু এই ছবিটা যেটা এঁকে ফেললেন ওই একইভাবে লেকচারের সাথে আপলোড করে দিব। ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকার আপনার অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ক্লাস টেস্টের মার্কস এবং আপনাদের আবারও বলছি গ্রুপ প্রজেক্ট যেটা বা গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা আমি দেই সেটার মার্কস অ্যাডজাস্ট করে আনবো। সো 20 মার্কস এর একটা বিষয় এখানে আছে, যদি 20 মার্কসে একটা ভালো স্কোর রাখতে চান তাহলে ক্লাস অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করবেন। তো এখানে চলে আসি, এই ডায়াগ্রামটা আপনাকে আসলে এক্সপ্লেন করবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল। আমরা যদি ওটাও না বুঝি, মানে আমি একটা মানুষ, আমার যে একটা স্পেসিফিক ইকোনমিক অ্যাক্টিভিটিস এটা ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে। আমি একজন মানুষ, আমার কাজকর্মে পুরো আহ আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি, একজন লিখেছেন তো সেখান থেকে আমার একটু বলার আছে। তো চলে যাই। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই ডায়াগ্রামটা আপনাকে এক্সপ্লেন করবে যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আপনি একজন ইন্ডিভিজুয়াল, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলবে। আপনি একজন একজন সাধারণ মানুষ, আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিস কিভাবে হচ্ছে ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলবে, এটাই হচ্ছে গিয়ে এখানকার মেইন বিষয়টা। তো মানে এবং আপনাকে এটাও আসলে আপনার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসবে যে আপনি আপনি হয়তো ইকোনমির একটা টাইনি শেয়ার আপনি আপনি মেনটেন করছেন, বাট এই টাইনি শেয়ারটা মানে এই টাইনি শেয়ারটা দিয়ে আপনি সারা জীবন থাকবেন এবং এই এই জায়গাটা থেকে বের হওয়ার আপনার কোনো ওয়ে নেই। বিষয়টা অনেকটা এরকম যে আমি এর মধ্যেই থাকবো, এই লুপ হোলের ভিতরে থাকবো, এই লুপ হোল থেকে আমার বের হওয়ার কোনো ওয়ে নাই, আমি এই লুপ হোলের মধ্যে ঘোরাফেরা করতে থাকবো, এরকম অনেকটা বিষয়। সো আমাদের যেটা ছিল সেখানে যাই, তাহলে আমরা আজকে যেটা নিয়ে স্টাডি করছি
দ্যাট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। ফিগারে মানে ছবিটার নিচে আমরা নাম লিখে রাখবো, সার্কুলার ফ্লো। তো এই সার্কুলার ফ্লোতে আমরা দেখতে পাচ্ছি দুটো ব্লু কালারের রেক্ট্রায়াঙ্গেল এরিয়া দেখাচ্ছে। এই দুটো ব্লু কালারের যে রেক্ট্রায়াঙ্গেল এরিয়া দেখাচ্ছে, দে আর দ্য রেশনাল পিপুল। আমাদের যদি মনে থাকে, আমরা এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম আমাদের প্রিন্সিপাল গুলোতে। আমরা প্রিন্সিপাল গুলো যখন পড়েছিলাম বলেছিলাম যে রেশনাল পিপুল কারা, যারা খুব যৌক্তিক সিদ্ধান্ত নেয়। এবং এদেরকে আরো একটা স্পেসিফিক একটা ওয়ার্ড আছে, তাদেরকে আমরা ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আপনার decision maker. That means they will act as a decision maker. They will act as a decision maker in the market বা in the economy, actually more specific. তো যে রেক্ট্যাঙ্গেল এরিয়াটা আমি পাচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল এরিয়া যাদেরকে আমরা দেখবো, এই ফার্ম এন্ড হাউস হোল্ড, দে আর দ্য ডিসিশন মেকার। একটা ইকোনমিতে এরাই ডিসিশন গুলো নিবে। একটাকে আমি বলছি হচ্ছে কি হাউস হোল্ড, আর একটাকে আমি বললাম হচ্ছে কি ফার্ম। তো হাউস হোল্ড যাদেরকে আমি বলছি, হাউস হোল্ডের অনেকগুলো নাম আছে। যেমন আমি এটাকে, এই যে বারবার আমি এটাই আজকে ইউজ করছিলাম যে ইন্ডিভিজুয়াল। হাউস হোল্ডের একটা নাম হয় ইন্ডিভিজুয়াল। আমি এখানে এটাকে কনজিউমার বলতে পারি। কাস্টমার ওয়ার্ডটা আমি কখনো ইউজ করি না, আমার কাছে এটা খুব অফেন্সিভ একটা ওয়ার্ড মনে হয়। ইটস নট আ অফেন্সিভ ওয়ার্ড, বাট পড়ানোর ক্ষেত্রে কাস্টমার ওয়ার্ডটা আমার কাছে তেমন একটা পছন্দসই কোনো ওয়ার্ড না। এগুলা অল আর সিনোনিমস। তো কনজিউমার বলা যায়, but the person who will demand or who will decide about the demand side, এটাও বলা যেতে পারে, or household বলা যেতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল। এই সবগুলোই হচ্ছে গিয়ে এই ডিসিশন মেকারের সিনোনিমস। মানে আমি, আপনি, আমরা সবাই অ্যাকচুয়ালি হাউস হোল্ডে বিলং করি। অর্থাৎ যারা কনজিউম করবে, যারা ডিমান্ড করবে, মানে আমি কোনো প্রোডাক্ট চাই বা আমার প্রোডাক্টের, এখন ডিমান্ডেরও আসলে ডেফিনেশন ইকোনমিক্স এ ডিফারেন্ট। আপাতত এই জন্য ডিমান্ডটাকে আমি খুব বেশি এমফাসাইজ করছে না। মানে আমি কিছু প্রোডাক্ট কনজিউম করতে চাই, মানে যেটা আমাকে লাগবে বেঁচে সার্ভাইভ, মানে বেঁচে থাকার জন্য আমার এই প্রোডাক্ট গুলো লাগছে, এই জিনিসগুলোকে আমি মানে এইটাকে যখন আমি আসলে কিনতে চাচ্ছি, এটাকে আমি বলছি ডিমান্ড। তো এরকম ডিমান্ড যখন আমি করব, এই ডিমান্ডটা করেই হচ্ছে গিয়ে সরি এই ডিমান্ডটা করেই হচ্ছে গিয়ে হাউস হোল্ড। সো আমরা এই হাউস হোল্ডের কাছে এখানে যাব। এবার আসি যে হাউস হোল্ডের কাছে আমরা যেহেতু যাচ্ছি, হাউস হোল্ড যেটা, মানে হাউস হোল্ড এটা গেল একটা পোর্শন, এটা একটা ডিসিশন মেকার। এবং এই হাউস হোল্ড বা ইন্ডিভিজুয়াল বা আমি যেটাকে বললাম যে কনজিউমার, এদের সবারই কাজ হচ্ছে কি ডিমান্ড সাইড নিয়ে হেডেক নেওয়া। আর একটা পোর্শন আছে, আর একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া দিয়ে যাদেরকে বোঝাচ্ছে, এদের হেডেকটা থাকবে, দে উইল থিঙ্ক অ্যাবাউট দ্য সাপ্লাই সাইড। এই জিনিস, এই ডিসিশন মেকারদের নাম, এরাও রেশনাল পিপল বাই দ্য ওয়ে। ওই যে একই কথা বললাম যে সিস্টেমেটিক্যালি এন্ড পারপাসফুলি দে উইল ডিসাইড দ্য বেস্ট থিং ফর দেম। তো তাদেরকে আমি বলছি হচ্ছে গিয়ে ফার্ম। ফার্মেরও সিনোনিমস আছে। ফার্মকে আপনি প্রোডিউসার বলতে পারেন, ফার্মকে আপনি সাপ্লায়ার বলতে পারেন। প্রোডিউসার ওয়ার্ডটা শুনলে আমরা ভাবি ফিল্মের প্রোডিউসার, আসলে সেটা না। এই যিনি প্রোডিউস করেন, এইভাবে আমরা সাধারণত সেটাকে বলে প্রোডিউসার। সো ফার্ম বলতে আমরা এরকম মানে যিনি সাপ্লাই সাইডের ব্যাপারে ডিসিশন নিবেন, আমরা আসলে তাকেই বলবো। সো ইট কুড বি ওই যে আমি বললাম যে প্রোডিউসার অর সাপ্লায়ার, এইভাবে আমি এখানে এটাকে নাম দিতে পারবো। তো একইভাবে এই ফার্মের কাজে ডিসিশন মেকার, তো এক ডিসিশন মেকার ডিমান্ড সাইড নিয়ে চিন্তা করবে, আর এক ডিসিশন মেকার সাপ্লাই সাইড নিয়ে চিন্তা করবে। মেইনলি এটাই হচ্ছে গিয়ে বিষয় ছিল। তো দুজন দুইটা নিয়ে চিন্তা করবে, এবং এখানে দুইটা মার্কেট পাবো। এই যে পিঙ্ক কালারে, পিঙ্ক না, এটা মুভ কালার দেখতে পাচ্ছি। মুভ কালারে যে আমরা যে সার্কেলটা দেখতে পাচ্ছি, দিজ আর টু টাইপ অফ মার্কেট। সো একটা মার্কেটকে বলছে হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, and another market is market for factors of production. ইকোনমিক্স এর মজা মনে হয় একবার বলেছিলাম যে মানে নামই বলে দেবে যে what is this, মানে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, ও নিজের নাম দিয়ে বলে দেয়। সো দ্য সেকেন্ড মার্কেট, আগে নিচেরটা দিয়ে আসি, এই জন্য বলতে চাচ্ছি আগে একটু বুঝে নি মার্কেটটা কি। এই মার্কেটের ডেফিনেশন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, তারপরেও যেহেতু এই চ্যাপ্টারে চলে আসে আমরা একটু আইডিয়াটা নিয়ে রাখি। আচ্ছা, মার্কেট দেখেন, আমি এই জন্য স্টপ করলাম। দেখেন আমি এখন কোথায় আছি আমরা, আপনি বলতে পারেন যে ম্যাডাম আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে আছি, যেখানে আমরা স্টুডেন্টরা এবং টিচার আমরা মিট করেছি। এবং এখানে হচ্ছে গিয়ে আমরা যেটা করছি যে আমরা আমাদের ক্লাসটা, মানে আমাদের যে ক্লাসটা ছিল সেটা কন্ডাক্ট করার জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে কাজ করে যাচ্ছি। তো এই যে আমরা এখানে, আমি আমার ক্লাস কন্ডাকশনের জন্য কাজ করছি বা আমি ক্লাসটা করে যাচ্ছি, এখানে সরি
এখানে আমার হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টরা আছেন, আপনিরা আছেন, এবং যদি আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমরা একটু ফোকাস করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের অ্যাক্টিভিটিস গুলো অনেকটা এরকম যে আমি এই ক্লাসে দেখেন আমি কিন্তু ডিমান্ড সাইডটা নিয়ে মানে সরি মাই মিস্টেক। আমি কিন্তু সাপ্লাই সাইডটা নিয়ে আপনার সাথে কথা বলছি। অর্থাৎ আজকে ক্লাসে কতটুকু পড়া হবে বা ক্লাসটা থেকে আমরা আল্টিমেটলি কতটুকু শিখবো, এরকম অনেক বিষয় আসলে এখানে চলে আসতে পারে। সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে নিয়ে কথা বলছি। আরেকটা বিষয় এখানে আসবে, সেটা হচ্ছে গিয়ে সাপ্লাই মানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে ডিমান্ড সাইড। সেটা কিন্তু দেখেন আপনি ডিসাইড করছেন। আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি ডিসাইড করছেন যে লাইক আপনি কতটুকু সময় ক্লাস করবেন, আদৌ করবেন কি করবেন না। এই জিনিসগুলো কিন্তু আবার দেখেন আপনি ডিসিশন নিচ্ছেন। তো মেইনলি আমি এখানে আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই সিচুয়েশনটাকে মানে আমার ক্লাসরুম ইটসেলফ এ মার্কেট। তাহলে আপনি বললেন যে মার্কেট বলতে তো ম্যাডাম আমি এটা বুঝি না। আমি বসুন্ধরা সিটিতে যেয়ে আ আ ইয়া কিনে নিয়ে আসলাম। আ সরি। আ ধরেন আপনি বললেন যে বসুন্ধরা সিটিতে যেয়ে ম্যাডাম আমি কিছু আ আ গুডস কিনে নিয়ে আসলাম। সেটাই হচ্ছে গিয়ে আমি ভাবি যে ওটা মার্কেট। বা আমি বাসার পাশে থেকে গ্রোসারি করে নিয়ে আসলে আমি ভাবি ওটা মনে হয় মার্কেট। কিন্তু না, মার্কেটটা আমার ক্লাসরুমও মার্কেট হতে পারে। কিভাবে? মার্কেটটা বলতে এমন একটা সিচুয়েশন বুঝবেন, সেটা একটা প্লেস হতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। আমরা বুঝি যে একটা সিচুয়েশন মানে এটা একটা অবস্থা, এরকম একটা বিষয়। ইটস a situation where you are going to decide, মানে where this buyer and seller, এই যে আমি যেমন এখানে সেলার বা প্রোডিউসার এন্ড আপনি বায়ার, আমরা we will meet to each other আর আমরা কি করব, we will exchange goods and services। আমরা এখানে কোনো না কোনো ভাবে গুডস এন্ড সার্ভিস এক্সচেঞ্জ করব। এই যে সিচুয়েশনটাকে বলছি, এটাকেই বলছি হচ্ছে কি মার্কেট। এখন এই মার্কেট অনলাইনে হতে পারে, যেটা আমাদের ক্লাসে হচ্ছে। আবার মানে মানে অনলাইন বলতে বুঝাচ্ছি মানে এরকম একটা কোনো মিডিয়াম বেসিস এ হতে পারে, যেখানে আমরা ফেস টু ফেস মিট করব না। আবার ফেস টু ফেস মিট করাও কোনো একটা ক্লাস হতে পারে। আবার যেটা হচ্ছে গিয়ে যে আ মানে যেটাকে বলা যায় যে থ্রু ফোন কল হতে পারে, থ্রু এনি কাইন্ড অফ মিডিয়াম, যেমন আমরা একটা এলএমএস ইউজ করছি সেটা হতে পারে, আমরা ফেসবুক হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে। সো যেভাবেই হোক না কেন, যেখানে বায়ার সেলার এর মধ্যে ইন্টারেকশন হবে, দে উইল এক্সচেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। দেন ওই সিচুয়েশনটাকে আমি বলবো হচ্ছে গিয়ে মার্কেট। মানে মার্কেট ইটস নট এ প্লেস, ইটস আ সিচুয়েশন, অবস্থা, এরকম বোঝাচ্ছি। একটা যে একটা ঘটনার যে সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি মার্কেট। এখন এখানে ২ টা মার্কেট দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট মার্কেট ইস মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। তো এখন দেখবেন যে আমি এই ওয়ার্ডটা অনেক ইউজ করি, গুডস। আমরা অনেকেই আপনারা হয়তো এতদিন ভেবেছেন গুড বলতে মনে হয় আমি ভালো বুঝাচ্ছি। আসলে এখানে গুডস বলতে আমি প্রোডাক্ট কে বুঝাচ্ছি। তো প্রোডাক্ট অ্যাকচুয়ালি 2 টাইপস। One is good, another one is services. Goods means this kind of product are what can I say, tangible or measurable or like visible। মানে আপনি এই প্রোডাক্ট গুলোকে দেখতে পাবেন, ধরতে পাবেন, চাইলে কারোর কাছে ট্রান্সফারও করে দিতে পারবেন। ফর এক্সাম্পল আপনার হাতে যে এখন লেকচার যেহেতু চলছেন, আপনার হাতে একটা পেন আছে। দিস পেন ইজ এ গুড। বিকজ আপনি দেখেন তো এই পেনটা আপনি, এই যে আমি বললাম একটা পেন আছে, মেজার করতে পারছেন, পেনটার ওয়েট মেজার করতে পারবেন, হাইট, লেংথ মেজার করতে পারবেন। চাইলে পেনটা ধরেন কাউকে দিয়েও দিতে পারবেন। দ্যাটস দ্যাটস গুড। এখন আমি দেখেন একটু আগে বললাম মাই ক্লাসরুম ইজ এ মার্কেট। আমি কিন্তু এখানে কিছু একটা ওনারশিপ এক্সচেঞ্জ করছি। সেটা কি সার্ভিসেস। আপনি বললেন কি ম্যাডাম এইখানে আমি কি গুড আমি পেলাম? মানে তাহলে তো মেইন কথা আপনাকে কিছু একটা কনজিউম করতে হচ্ছে। তো এই যে আমার ক্লাস থেকে আসলে আপনি যেটা পাচ্ছেন, দিস ইজ সার্ভিসেস। সার্ভিসেস আর দোজ কাইন্ড অফ প্রোডাক্ট which is not visible. More specifically, it's not tangible. অর্থাৎ আপনি এটা কারোর কাছে ট্রান্সফার করতে পারবেন না। যেমন আমার ক্লাস শেষে কি আজকে বলতে পারবেন যে আমি ম্যাডামের ক্লাস থেকে ৫ কেজি ইকোনমিক্স শিখলাম, বা ১০ মিনিট ক্লাস করলাম, বা ১০ মিটার ইকোনমিক্স শিখে আসছি। বা সাপোজ আমার ক্লাস থেকে আজকে আরিফ যতটুকু শিখলেন, আরিফের শেখাটা কি চাইলেই উনি হচ্ছেন গিয়ে ইমরানকে ট্রান্সফার করে দিতে পারবেন? পারবেন? বা ধরেন শারমিন আজকে আমার ক্লাস থেকে অনেক কিছু শিখে ফেললেন। শারমিন বললেন যে, "ম্যাডাম আমি আপনার কাছ থেকে আজকে ৫ কেজি শিখেছি। ৫ কেজির মধ্যে ১ কেজি আমি হচ্ছে গিয়ে আলামিনকে ট্রান্সফার করে দিতে চাচ্ছি। ইস ইট পসিবল?" দেখেন এরকম কিছু গুড আমরা কনজিউম করি যেটাকে আমরা মেজার করতে পারি না। অথচ আমরা কিন্তু ওগুলোকে কনজিউম করে যাচ্ছি।
ফর এক্সাম্পল আমরা সবাই মোর অ্যান্ড লেস হেয়ার কাট নেই, ছেলেরা তো মোর অফেন নেই, মেয়েরা একটু পরে নেই। তো দেখেন তো আমরা যে হেয়ার কাট নেই, ইটস আ সার্ভিস। আপনি কি বলতে পারবেন যে আমি 10 মিনিট হেয়ার কাট নিয়েছি, বা 10 ঘন্টা হেয়ার কাট নিয়েছি, বা 10 মিটার হেয়ার কাট নিয়েছি? জাস্ট আপনি বলতে পারেন যে আমি চুল কাট মানে একটা স্টাইল করতে বলেছে, ও আমাকে স্টাইল করে দিয়েছে। আপনি আইদার এটা থেকে স্যাটিসফাইড হন আর ডিসস্যাটিসফাইড হন, দ্যাটস ইট। সেম হেয়ার কাট দেখা গেল যে আমি নিলাম, আমার খুব পছন্দ হয়েছে, শারমিন নিল, শারমিনের পছন্দ হয়নি, হতে পারে না? দিস ইজ সার্ভিস। বা ধরেন আপনি মুভি দেখতে যান, আমরা অনেকেই মুভি দেখতে যাই থিয়েটারে বা সিনেপ্লেক্স গুলোতে বা সিনেমা হলে। কি দেখি আমরা টাকা দিয়ে, মানে কিছু সময় একটা কিছু অ্যাক্টিং দেখলাম, আপনি কি বলতে পারবেন আমি 10 কেজি মুভি দেখলাম? আপনি বলতে পারেন আমি 2 আওয়ার্স এর একটা মুভি দেখেছি। আচ্ছা, এক্সকিউজ মি স্যার, 2 আওয়ার্স ধরে কি মুভি হয়? 2 আওয়ার্স আপনি কনসেন্ট্রেশন ধরে রাখতে পেরেছিলেন? সো এটা কিন্তু ওইটা দিয়ে মেজার করতে পারছে না। মুভিটা আমরা মুভি দেখলে কি বলি? আইদার কোন মুভি দেখে আমাদের খুব ভালো লাগে, আমি বলি ওয়াও মুভিটা ভালো ছিল, ভালো লেগেছে দেখে। অথবা বলি মুভিটা না তেমন ভালো লাগে নাই। এরকম করে আমরা কমেন্ট করি না? আমি কি পয়েন্ট অফ ভিউটা বুঝাতে পারছি? তো কি প্রোডাক্টে দেখেন ২টা ক্লাসিফিকেশন আছে। ওয়ান ইজ আচ্ছা আমার ক্লাস তো রেকর্ডিং হচ্ছে না? আচ্ছা, একটা হচ্ছে জি ম্যাম এরকম হচ্ছে। যে একটা হচ্ছে গিয়ে এরকম যে প্রোডাক্টটা আমি ট্রান্সফার করতে পারি। এটাই বোঝার সবচেয়ে ২ টার মধ্যে ডিফারেন্সটা বোঝার সুবিধা। যে আমি চাইলেই কাউকে দিয়ে দিতে পারি। আপনি মুভি দেখলেন, মুভি দেখাটা কাউকে দিয়ে দিতে পারবেন। আপনি হেয়ার কাট নিলেন, হেয়ার কাটটা কাউকে ট্রান্সফার করতে পারবেন। তো এগুলো হচ্ছে গিয়ে আমার সার্ভিসেস। আর কিছু থাকে যে বললাম আপনার পেন, আপনার মোবাইল ফোনটা, বা ধরেন আপনার কাছে কিছু ফুড আছে, সেটাকেও আমি কিন্তু গুড বলতে পারবো। কারণ ফুডও ট্রান্সফার করা যায়, ক্লোথও ট্রান্সফার করা যায়, ইভেন শেল্টার এটাও গুড। যে আপনার যে বাসা সেটাও হচ্ছে একটা গুড। বাট হেলথ কেয়ার ইটস আ সার্ভিস, এডুকেশন ইটস আ সার্ভিস, আমরা বিউটিফিকেশন করছি ইটস আ সার্ভিস, আমরা মুভি দেখছি সার্ভিস, গান শুনছি সার্ভিস। তো আমরা একটা এখানে যে ২টা মার্কেট পাবো, একটা মার্কেট হবে হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। দ্যাট মিনস এই গুডস এন্ড সার্ভিস যা বললাম এগুলো এখানে বাই বা সেল হবে, মানে এখানে এক্সচেঞ্জ হবে, মেইন কথা এটাই। ওই যে বলছিলাম যে এক্সচেঞ্জ দা ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিস, তো এই মার্কেটে এটা হবে। আর সেকেন্ড মার্কেট যেটা পাচ্ছি, এই মার্কেটটাকে বলছে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো ওই যে বলছিলাম আজকে ক্লাসের শুরুতে নামেই বলে দিবে এটা কি। তা আসি এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আসলে কি, আমরা তো এখনো জানি না। তো দেখেন যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশন কে বাংলা করি তাহলে এরকম হবে, ফ্যাক্টরস মানে হচ্ছে উপাদান, প্রোডাকশন মানে উৎপাদন, উৎপাদনের উপাদান বা উৎপাদনের উপকরণ, এইভাবেও আমরা বলতে পারি। তো ইয়েস, আমরা যখনই কিছু প্রোডাক্ট তৈরি করতে যাবো কিনা, এখন আপনি তো আরো বেশি জেনেছেন প্রোডাক্ট মানে হচ্ছে গুডস এন্ড সার্ভিস। হ্যাঁ, আমি যখনই কোনো গুডস এন্ড সার্ভিস তৈরি করতে যাব না কেন, আমার ৩টা মেইন এলিমেন্ট লাগবে। ৩টা এলিমেন্ট ছাড়া কোনো গুডস এন্ড সার্ভিস তৈরি করা পসিবল না। আপনি বললেন সম্ভব না? না, সম্ভব না। আমি এক্সাম্পল দিয়েও দেখাবো। তো এই ৩টা এলিমেন্টকে আমরা বলছি হচ্ছে কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এগুলো হচ্ছে কি ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। আই এম সরি টু সে আমরা হয়তো এগুলোর অনেকে ডেফিনেশন জানি, কিন্তু আপনি এখন যে ডেফিনেশন জানেন সেই ওয়েজেটা যাবো না, অবশ্যই ডিফারেন্ট ডেফিনেশন আসবে। তো একটু শুনে দেখি তাহলেই বুঝে যাবো। তো এই ৩টা ছাড়া যেকোনো প্রোডাক্ট মানে আমরা গুডস তৈরি করি আর সার্ভিস তৈরি করি, এটা প্রোডাকশন পসিবল না এই ৩টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছাড়া। তা আগে বুঝে নি এগুলো কি ইটসেলফ। ল্যান্ড বলতে বোঝায় যে এনি কাইন্ড অফ ন্যাচারাল রিসোর্সেস হুইচ উইল ইউজ ফর দ্য প্রোডাকশন পারপাস। একটা ন্যাচারাল রিসোর্স আছে কিন্তু আমি সেটাকে প্রোডাকশনের জন্য ইউজ করছি না, সেটা ল্যান্ড না। বাট যখন একটা ন্যাচারাল রিসোর্স আছে আমি প্রোডাকশনের জন্য ইউজ করবো, ওটাকে আমি ল্যান্ড বলবো। ফর এক্সাম্পল like solar power, it's not land, but when I'm using that solar power for like ammonia production এর সময় আমার সোলার পাওয়ারটা লাগে। বা হচ্ছে গিয়ে আমি সাপোজ এমন কোন ইকো ফ্রেন্ডলি একটা ফ্যাক্টরি তৈরি করলাম যেটা ইলেকট্রিসিটি আমি সোলার পাওয়ার থেকে পাচ্ছি, তখন কিন্তু ওই সোলার পাওয়ারটাকে আমি ল্যান্ড বলবো। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, জি জাকারিয়া বলেন। ম্যাম এইটা কি ল্যান্ড বলতে ম্যাম যে জমি আছে ম্যাম, ওইটার কথা বোঝানো হচ্ছে না? জমি না, মানে যে কোনো ন্যাচারাল রিসোর্স, সেটা যদি আপনি প্রোডাকশনের জন্য ইউজ করেন তখন সেটাকে আমি ল্যান্ড বলবো। জমিকে আমি এখানে ল্যান্ড বলছি।
মানে আমি ম্যাম এটা এখানে কি যে র ম্যাটেরিয়ালস বলতে যেটা বুঝে ওই রকমের কিছু? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে র ম্যাটেরিয়ালস ও না, আপনি মোর স্পেসিফিকলি এগুলাকে আমি র ম্যাটেরিয়ালস বলব না। মানে আমি প্রোডাকশন এর জন্য যেতে গেলে আমার কিছু উপাদান লাগবে যেটা ছাড়া আমি প্রোডাকশন এ যেতে পারব না। সেগুলোকে আমি বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ম্যাম ম্যাম জি। হচ্ছে এখানে ল্যান্ড বলতে কি এটা বোঝানো হচ্ছে যে এগুলা মানে প্রোডাকশনের কাজে ব্যবহৃত হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রোডাকশনের মানে কাজে যেকোনো আমরা প্রোডাকশন এর ল্যান্ড জন্য বলতে যখন পারি। আমি কোনো ন্যাচারাল রিসোর্স ব্যবহার করব যেটা আমার পক্ষে প্রোডিউস করা সম্ভব না। যেমন আমি কি চাইলে সোলার পাওয়ার তৈরি করতে পারবো বা উইন্ড পাওয়ার তৈরি করতে পারবো বা লাইক ফরেস্ট ক্রিয়েট করতে পারবো? আমরা কি এগুলো ইউজ করি না অনেক সময় প্রোডাকশন এ? তখন এগুলোকে আমরা ল্যান্ড বলি। ইভেন আপনি বলতে পারেন যে ম্যাডাম কাল্টিভেশন এ যদি আমি ওই একটা জমি ইউজ করি ওটাও ল্যান্ড। আবার যদি না ইউজ করি তখন এটা ল্যান্ড হবে না। যখনই আপনি ইউজ করবেন ওটাকে ল্যান্ড বলব। সাপোজ আপনি একটা ফ্যাক্টরি দিচ্ছেন, ফ্যাক্টরিটাকে আমরা একটা ল্যান্ড এর উপরে দেই না? তো তখন কিন্তু ওটা ল্যান্ড হয়ে যাবে। মানে একটা ন্যাচারাল রিসোর্স যখনই আমি ওটাকে প্রোডাকশন এর জন্য ব্যবহার করব ওটাকে আমি ল্যান্ড বলব। আদারওয়াইজ আমাজন ইটস নট ল্যান্ড। মানে অ্যাকর্ডিং টু আওয়ার ক্লাসিফিকেশন কিন্তু আমাজনের যে পার্টটা আমি প্রোডাকশন এর জন্য ইউজ করব ওটাকে আমি ল্যান্ড বলব। ওকে, সেকেন্ড যেটা আসে দ্যাট ইজ লেবার। লেবার বললে আগে একটু ডিফারেন্ট ডেফিনিশন ছিল যে হিউম্যান এন্ড মেশিনারিজ এফোর্ট বোথ আনতো। এখন মেশিনারিজ এফোর্টটাকে আনে না, মেশিনারিজ এফোর্টটাকে ক্যাপিটালে আমরা নিয়ে যাই। তো লেবার বলতে আমরা বুঝবো হচ্ছে গিয়ে এনি কাইন্ড অফ ফিজিক্যাল এন্ড মেন্টাল এফোর্ট বাই হিউম্যান। আমি একজন মানুষ, মানুষ হিসেবে আমার যে ফিজিক্যাল এবং মেন্টাল যে এফোর্টটা থাকবে সেটাকে আমি লেবারের মধ্যে নিয়ে আসবো। মানে আমার যে শারীরিক মানসিক যে এফোর্টটা যেটা আমি এখানে ওভারঅল দিব সেটাই আমার লেবারের মধ্যে পড়বে। সো সেটা আমার লেবারের মধ্যে পড়বে। তো লেবারের সেটা আমার লেবারের মধ্যে পড়বে। এখন সাপোজ একজন ডে লেবার সে হচ্ছে গিয়ে খুব কায়িক পরিশ্রম করে কাজ করছে, ওটাও লেবার হতে পারে। আবার ধরেন একজন কম্পিউটার প্রোগ্রামার তিনি তার মেন্টাল এফোর্টটা বা একজন টিচার তিনি তার মেন্টাল এফোর্টটা ইউজ করে ক্লাস নিচ্ছেন, সেটাও কিন্তু লেবারের মধ্যে পড়তে পারে। এরপর আসি ক্যাপিটাল। ক্যাপিটাল বলতে অনেক বেসিস এ ডেফিনিশন আসে। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশনটা এরকম যে কোনো গুড বা সার্ভিস আগে বুঝি যেটা আমি কনজিউম করছি না। মানে এখন মানে ইউজ করছি না। কনজিউম করা বলতে বোঝাচ্ছে যে যেটা আমি ডিমান্ড ছিল আমি ওটা দিয়ে আমি আমার ডিমান্ডটা ফুলফিল করছি। তো কনজিউম করছি না। কনজিউম না করে আমি এটাকে সেভ করলাম প্রোডাকশন পারপাস এর জন্য এবং সেটা দিয়ে আমি কোনো একটা প্রোডাকশন এ নিয়ে গেলাম। তখন সেটাকে আমি ক্যাপিটাল বলবো। যেমন ধরেন আপনার টাকাটাকেও আমরা ক্যাপিটাল বলি। তো টাকা কিন্তু টাকা দিয়ে আমি এখন টাকা কনজিউম করে ফেলতে পারি। টাকা দিয়ে আমি অনেক প্রোডাক্ট পারচেজ করতে পারি এবং সেখান থেকে খুব ভালোভাবে সারভাইভ করতে পারি। তখন কিন্তু টাকাটাকে আমি ক্যাপিটাল বলবো। তখন কিন্তু মানে টাকাটা আমি এখনই কনজিউম করে ফেলতে পারি। কিন্তু টাকাটা সেভ করে রেখে কেন প্রোডাকশন এর জন্য যেতে পারি না? তখন কিন্তু এটা ইট উইল বি কাউন্টেড অ্যাজ ক্যাপিটাল বা স্টক বন্ড একই জিনিস যে আমি চাইলে ওগুলো এখন ভেঙে এখনই কনজিউম করে ফেলতে আমি যা আমার ডেইলি নেসেসারিজ আছে ওগুলো কিনে ফেলতে পারি। আবার এটাকে আমি ফিউচার প্রোডাকশনের জন্য সেভও করে রাখতে পারি, তখন কিন্তু ওটাকে ক্যাপিটাল হিসেবে কাউন্ট হবে। আবার হচ্ছে গিয়ে ধরেন আমার টিচিং স্কিল ইটস এ ক্যাপিটাল। মজার বিষয় দেখেন আমি আমার টিচিং স্কিল এটা ইউজ করে বারবার আমি প্রোডাকশনে যাচ্ছি, সো দ্যাটস ক্যাপিটাল। তো ক্যাপিটাল আবার মেশিনারিজ আইটেম যেটার স্কিল ইউজ হচ্ছে, যেমন আমার ল্যাপটপের একটা স্কিল আছে যেটা আমাকে ক্লাস নিতে হেল্প করছে, তো এটাকে আমি আমার ক্যাপিটাল বলবো যে আমি আমার ক্লাস নেওয়ার কাছে এটার স্কিল কিন্তু আমি ইউজ করছি। তো এই যে তিনটের কথা বললাম, দিজ আর দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন এন্ড whenever we go for any kind of production either it goods or services we need these three factors of production. যেমন আমি একটা গুড প্রোডাকশনের কথা বলছি, যেমন ধরেন একজন ফার্মার রাইস প্রোডাকশনে যাচ্ছে। সো এখন একজন ফার্মার যখন রাইস প্রোডাকশনে যাচ্ছে দ্য ল্যান্ড হি ইজ গোয়িং টু ইউজ ওইটাই ওনার জন্য ল্যান্ড। ধান চাষের জন্য আমরা যে ল্যান্ডটা ইউজ করবো ওটা ল্যান্ড। তারপরে উনি আর হয়তো ডে লেবার হায়ার করলেন, তাদের যে এফোর্ট যেটা সেটাকে আমি লেবার বলবো। আর হচ্ছে গিয়ে ক্যাপিটাল এখানে আসবে কি, ওই যে ধানের বীজ যেটা আগে ধানটা উনি কনজিউম না করে ওই বীজটা ওই ধানটা উনি স্টোর করে রেখেছিলেন ফর দ্য ফিউচার প্রোডাকশন, ওটাও এখানে ক্যাপিটাল। উনি যে ফার্টিলাইজার ইউজ করলেন এটা এখানে ক্যাপিটাল, বা উনি কিছু টাকা ইনভেস্ট করলেন এই যে ফার্টিলাইজার পারচেজে, বা এখানে হয়তো ওয়াটারিং করার জন্য আমাকে কিছু ইনভেস্ট করতে হলো, বা ওই যে ডে লেবার গুলোকে আমি হায়ার করে নিয়ে আসি তাদের জন্য আমাকে কিছু স্যালারিজ দিতে হলো, তো আই হ্যাভ টু স্পেন্ড হিয়ার। তো এই যে টাকাটা স্পেন্ড করলাম এটাকে আমরা কিন্তু এখানে ক্যাপিটাল হিসেবে নিয়ে আসলাম। তো এই তিনটাকে আমরা হচ্ছে গিয়ে দেখেন এই তিনটারই যখন মানে আমি একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি তখনই কিন্তু আমি ফাইনালি ক্রপ প্রোডাকশনে আসতে পারছি। আচ্ছা একটা সার্ভিসের এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি এখন ক্লাস নিচ্ছি, আই এম প্রোভাইডিং সার্ভিস।
সো এইখানে এই সার্ভিসটা প্রডিউসও কিন্তু আমার এই তিনটা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল লেগেছে। সাপোজ ল্যান্ডটা কোথায় লাগলো, এটাই মোর ইন্টারেস্টিং। দেখেন আমি ক্লাসটা কিন্তু আমার বাসায় বসে নিচ্ছি, বা ক্ষেত্র বিশেষে ধরেন আমি এখন চাইলেও যে হসপিটালে বসে নিতে পারতাম। তো যাই হোক, এই বাসা বলেন বা হসপিটালে আসলে না সম্ভব হতো না, ওখানে অনেক সাউন্ড। তো বাসায় বসে আমি যে ক্লাসটা নিচ্ছি, আমার বাসাটা কি একটা ল্যান্ডের উপরে বসানো না? এবং দেখেন তো এরকম একটা কোয়াইট অ্যান্ড কাম প্লেস না হলে কি আমার পক্ষে ক্লাস নেওয়া পসিবল হতো? এই যে বললাম যে কারণে আমি অন্য জায়গায় মাঠে ঘাটে তো রাস্তাঘাটে বসেও আমি ক্লাস নিতে পারতাম। নিতে পারছি না কেন? কারণ আমার যে স্টেবিলিটি লাগবে সেটা আমার বাসায় বসে নেওয়া সম্ভব। তাহলে আমি ১ম এই যেটা ইউস করছি দ্যাট ইস দ্য বিল্ডিং। এই বিল্ডিংটা একটা ল্যান্ড এর উপর ক্রিয়েট করেছে। ওই ল্যান্ডটা হচ্ছে আমার এই ক্লাসের জন্য ল্যান্ড। এখন আমার বিল্ডিংটা কি? বিল্ডিংটা আসলে এখানে ক্যাপিটাল। মানে আমার বাসাটা এখানে ক্যাপিটাল। আচ্ছা, তারপরে আসে লেবার। দেখেন আমার ক্লাস নেওয়ার জন্য ২ টা এফোর্টই লাগছে। আমার ফিজিক্যাল এফোর্ট ও লাগছে, আমার মেন্টাল এফোর্ট ও লাগছে। তো this is the labor for this class. আমি ফিজিক্যাল এফোর্ট আমি না দিতে পারলে, আমি যদি সিক হয়ে যাই, দেখেন আমার ডেফিনিটলি আমার এখন মাথা ব্যথা করলে বা আমার জ্বর আসলে আমি কি ক্লাস নিতে পারবো? So, আমাকে ফিজিক্যালিও যেমন ফিট থাকতে হবে, মেন্টালিও ফিট থাকবে। মেন্টালি আনস্টেবল হয়ে গেলে ক্লাস নেওয়া সম্ভব না। আজকে আমি নিজেকে অনেক কনসোল করেছি যে এটা করা উচিত। দেন যাতে আমি আমার ক্লাসগুলো বা আদার্স যে এক্টিভিটিস গুলো আছে প্রপারলি করতে পারি। সো দ্যাটস হোয়াট ক্যান আই সে? দ্যাটস মাই মেন্টাল, মানে আমার মেন্টালি স্টেবল থাকতে হবে। তো এই যে যখন আমি ২ টা এফোর্টই দিতে পারছি, দ্যাটস লেবার। এবার আছে ক্যাপিটাল। আই এম ইউজিং মাই ল্যাপটপ, আই এম ইউজিং ইন্টারনেট সার্ভিসেস, আই এম ইউজিং ইলেকট্রিসিটি, আই এম ইউজিং আমার এই যে বাসার যে সেটআপ, দিস অল আর ক্যাপিটাল। দেখেন আমি চাইলে আমার ল্যাপটপটাকে এখন অন্য পারপাস এ ইউজ করতাম। আমি না করে কি করছি? ক্লাস নেওয়ার পারপাস এ ইউজ করছি। ইলেকট্রিসিটিটা আমি অন্য পারপাস এ ইউজ করতাম। সেটা না করে আমি ক্লাস নেওয়ার পারপাস এ ইউজ করছি। সো দিস আর দ্য ক্যাপিটাল হিয়ার। তো এই ৩ টা যখন আমি হচ্ছে তখনই কিন্তু ফাইনালি আমি কি নিতে পারছি? আমি আমার ক্লাসটা নিতে পারছি। তো এই সেকেন্ড যে মার্কেটটা বলছি, মার্কেট ফর ফ্যাক্টরিজ প্রোডাকশন, দিস 3 থিং দ্যাট ইস দ্য ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, দ্যাট উইল বি বাই অ্যান্ড সেল ইন দিস কাইন্ড অফ মার্কেট। আপনার যদি কনফিউশন থাকে দেখেন এখানে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এর কথা মেনশন করা আছে, এগুলোই এখানে সেল হবে। এটাই বলতে চাচ্ছেন। তাহলে এবার আসেন সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা এক্সপ্লেন করা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি স্টার্ট করছি হাউস হোল্ড দিয়ে, যেহেতু আমরা হাউস হোল্ড বিলং করি, এখান থেকে এক্সপ্লেন করলে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাই হাউস হোল্ড পার্ট থেকে বলছি। ইট ডাজন্ট মিন যে আপনি হাউস হোল্ড পার্ট থেকে স্টার্ট করতে হবে, ইটস আপ টু ইউ আপনি কোনখান থেকে স্টার্ট করবেন। তো একটু নিজেকে প্রশ্ন করেন তো, আপনি আপনি তো ইন্ডিভিজুয়াল না? না আপনি একজন মানুষ। আমাদের বেঁচে থাকার অর্থটা কি? একটু নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি কেন বেঁচে আছি? আমার বেঁচে থাকার অর্থ কি? কি কারণে আমি বেঁচে আছি? ম্যাম কেউ টাকা বলতে ইনকাম পারবেন? করার জন্য। আচ্ছা, আর্ন করতে চাই। কেন আর্ন করতে চাই? ম্যাম যাতে করে ভালোভাবে লাইফ লিড করা যায়, আচ্ছা, আমি বুঝে নিব। সমস্যাতে আর্ন, বাঁচা যায়। এটা কিন্তু কথাটার কিন্তু যৌক্তিকতা আছে। এইজন্যই আমি বলছি। কথাটা কিন্তু ভুল বলছেন না, এটাও ভেবেন না। আচ্ছা, আর্ন করার জন্য বেঁচে থাকতে চাই। অন্য আর কেউ কিছু বলতে চান? আমরা কেন বেঁচে থাকতে চাই? যৌক্তিকতাটা কোথায় আমাদের বেঁচে থাকার? মানে কেন আমরা আসলে মানে বেঁচে থাকার উদ্দেশ্যটা কোথায়? এত সুন্দর পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে আসছি, সুতরাং আল্লাহ তাআলা এই জায়গায় যখন পাঠাইছে, তাহলে এই জায়গায় বেঁচে থাকতে হবে আমাদের, তার শুকরিয়া আদায় করতে হবে। আর দ্বিতীয়ত লাইফ না, রিলিজিয়ন দিয়ে না। আমি মানে আচ্ছা একটু বলে দিই। রিলিজিয়ন ভিউতে আমি এখানে আসতে চাইনি। আমি এখানে আসতে চেয়েছি যে মানে এটাকে বলে যে আর্গুমেন্টারি, যে আমার যৌক্তিকতা দেখাতে হবে যে আমি কেন আসলে আমার বেঁচে থাকার পারপাসটা কোথায়? এরকম একটা বিষয় একটা। ম্যাম আমাদের রিলেটিভ, তারপর হচ্ছে মানে আমাদের যারা কাছের তাদের কাছ থেকে আমরা হচ্ছে কি বলে হ্যাপিনেস পেয়ে থাকি, তাদের জন্যই তো আমরা বেঁচে থাকি বা আমরা বাঁচার উৎসাহ পাই, আর্ন করি, লাইফে ভালো কিছু করার ট্রাই করি। Just আচ্ছা, পয়েন্ট অফ ভিউ আপনাদের একেবারে ভুল বলছেন তা না। মানে ওকে, আপনাদের পয়েন্ট অফ ভিউ গুলো থেকেই আসি। তাহলে আমরা বেঁচে থাকতে কেন চাচ্ছি? আমরা বেঁচে থাকতে চাচ্ছি টু সারভাইভ ইন দ্য সোসাইটি। যে বললেন যে আমরা রিলেটিভ বা আদার্স এদের জন্য বেঁচে থাকতে চাই। তাদের আরেকজন বললেন যে রিলিজিয়ন বেসিসে, বললেন যে আমাদের যেহেতু ক্রিয়েট করা হয়েছে, কোন একটা বেসিসে ক্রিয়েট করা হয়েছে, সেই বেসিসটা ফুলফিল করার জন্য বেঁচে থাকতে চাই। তো সবগুলো পয়েন্ট অফ ভিউ কে আমি একসেপ্ট করলাম। তো সবগুলো কথারই দেখেন তো মিনিংটা ফাইনালি এইখানে যেই পৌঁছাচ্ছে না, যে আমাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে আমার কিছু বেসিক নিড আছে যেটা আমার ফুলফিল করতে হবে। একটু খেয়াল করে দেখেন তো, আমি যে আর্ন করতে চাচ্ছি, আমার আসলে কিছু বেসিক নিড আছে। দ্যাট ইজ ফুড, ক্লোথ,
শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন। খেয়াল করে দেখেন এই 5টা বেসিক নিড ফুলফিল করার জন্যই কি আমি বেঁচে থাকার চেষ্টা করি না? জি ম্যাম। আমার কথা ডিসএগ্রি করতে চাইলে করতে পারেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন। আমাদের কিন্তু এডুকেশনটারও দরকার আছে। এডুকেশনটা হয়তো আমরা একটা সর্ট অফ টাইম পর্যন্ত নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু এডুকেশনটাও নিচ্ছি। আবার দেখেন হেলথ কেয়ার খুবই দরকার। অসুস্থ হলে হেলথ কেয়ার ছাড়া চিন্তা করে দেখেন একদিন সার্ভাইভ করতে পারবেন কিনা। হেলথ কেয়ারও আমাদের দরকার আছে, আমরা হেলথ কেয়ারের জন্য কিন্তু সার্ভাইভ করার চেষ্টা করছি। আচ্ছা, তারপরে আর কি কি চেষ্টা করছি? তারপরে দেখেন তো যে খাদ্য, বস্ত্র, তারপরে হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা, সবে বাসস্থান, আপনার এগুলোই মৌলিক চাহিদা মানে যেগুলো। মৌলিক চাহিদা যেগুলো, এগুলোকে কি আমরা সার্ভাইভ করার জন্য বেঁচে থাকছি না? জি ম্যাম। না, আমাদের বেঁচে থাকার যে মূল উদ্দেশ্য, আমরা ইনকাম করি বা আমরা আমাদের রিলেটিভদের সাথে ভালোভাবে একটা রিলেশনশিপ মেনটেন করি, যেটাই বলেন না কেন আপনি, যে আমার একটা সম্মানের সহিত বেঁচে থাকতে চাই ম্যাডাম, এটাও একটা রিজন হতে পারে। যেই রিজনই আমি এখানে মেনশন করে থাকি না কেন, দেখেন তো বেঁচে থাকার মূল উদ্দেশ্য কিন্তু এ জায়গায় যে আটকাবে যে আমি আহ এই যে ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন, এই জিনিসগুলো আমার এই নিড গুলো আমি ফুলফিল করতে চাই। অনেকটা এই জায়গায় এসে আমরা আটকা পড়ে যাচ্ছি না? আচ্ছা, এই জায়গায় এসে যদি আটকা পড়ি, এবার আর একটু অন্যভাবে চিন্তা করে থাকি। এখন এই যে নিড গুলো বললাম, এই নিড গুলো ফুলফিল করতে হলে আপনার কি দরকার? মানি দরকার। এই নিড গুলো কি অটোমেটিক্যালি আপনি ফুলফিল করতে পারবেন? আপনার এখন খাবার দরকার, আপনি দোকানে গেলেন, যে বলেন আমাকে খাবার দাও, আপনাকে দিবে? খুবই ফানি কথা শোনাবে, আপনাকে বলবে যা খাবার নিতে আসছো, টাকা দিচ্ছ না, তাহলে কি খাবার দিবে? বা আপনার একটা ক্লোথ দরকার, আপনার হয়তো অনেকগুলো, আমার ক্লোথ দরকার নেই, অল্প কিছু ক্লোথ হলেই হবে, কিন্তু কিছু হলেও তো আমার ক্লোথ লাগবে বেঁচে থাকতে। তো আমি দোকানে গেলাম, যে বললাম আমার একটা ক্লোথ দেন, এখন আমি কোনো পেমেন্ট করলাম না, আমাকে কি ক্লোথ দিবে আদৌ? দিবে না কিন্তু। তো একটু চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু সোসাইটিতে সার্ভাইভ করতে হলে আমাদের কিছু বেসিক নিড আছে, যেগুলো ছাড়া আমরা আসলেই সার্ভাইভ করতে পারি না। তো to survive in the society or whatever the situation you belong, we have to, মানে as a household চিন্তা করে থাকেন, we have to buy and consume goods and services. Those goods and services actually our basic need. এবং এই বেসিক নিড গুলোতে আমি ফ্রি পাবো না। তাহলে কি করছি? আমি গুডস এন্ড সার্ভিসেস কনজিউম করছি। তাহলে গুডস এন্ড সার্ভিসেস কি করব? কোত্থেকে কনজিউম করে? অবশ্যই একটা মার্কেট থেকে কিনে নিয়ে আসবো। তো এখানে দেখেন, এই জন্য মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস থেকে একটা অ্যারো এই হাউস হোল্ডের দিকে গিয়েছে, যেখানে আমরা দেখাচ্ছে যে গুড এন্ড সার্ভিসেস বথ, অর্থাৎ এখান থেকে আমরা গুডস এন্ড সার্ভিসেস কিনে নিয়ে আসছি, এবং এই গুডস এন্ড সার্ভিসেসটা তো আমি ফ্রি পাচ্ছি না। তাহলে এটার জন্য আমাকে কি করতে হচ্ছে? স্পেন্ড করতে হচ্ছে। এই স্পেন্ডিংটাকে আমি আহ আমা আহ আমরা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে স্পেন্ড করতে হচ্ছে। তাহলে এই যে স্পেন্ড করতে হচ্ছে, তাহলে স্পেন্ডে যখন আমার মানে এই স্পেন্ডিংটা কোথায় চলে যাচ্ছে? কারণ আমাকে এটা ফ্রি দিবে না। তো এই মানিটা আমি এখানে স্পেন্ড করছি এবং এটা গুডস এন্ড সার্ভিস মার্কেটে চলে যাচ্ছে। এখন আমি হাউস হোল্ড, আমি বেঁচে থাকার জন্য ওই যে বেসিক নিড যেটা, সেটা ফুলফিল করার জন্য আমি ওগুলো কিনেও আনলাম এবং ওগুলো কনজিউমও করলাম। সমস্যা হলো গিয়ে, তো এগুলা যে কনজিউম করে ফেলেছে ভালো, কিন্তু এটা যে কনজিউম করলাম, মানে এখন যে কিনে আনলাম, এটার জন্য তো আমাকে স্পেন্ড করতে হবে, টাকাটা আমি কোথায় পেলাম? এটা চিন্তা করে দেখেছেন কখনো? তাহলে টাকাটা কোন একটা ভাবে আমাকে আর্ন করতে হবে। এখন টাকাটা কোথা থেকে আর্ন করব? আচ্ছা, একটু আগে মনে আছে আমি 3টা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা বলছিলাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। একটু কি চিন্তা করে দেখেছিলেন এগুলো সবগুলোই আমাদের দ্বারা আমরা ওন করি, মানে আমরা ইন্ডিভিজুয়াল ওন করি। দেখেন, ল্যান্ড কোনো না কোনো ভাবে আমাদের ওনারশিপে থাকে। আমরা হয়তো সেটাকে কারো কাছে সেল করে দিই বা রেন্টে দেই, কিন্তু আমাদেরই কিন্তু। বা লেবার, সেটা তো ডেফিনেটলি মানুষ আমাদের কাছেই আছে, আমরা চাইলে এটা সেল করি, মানে যখন সেল করি আমরা ওয়েজ পাই, আদারওয়াইজ সেল করছি না। ক্যাপিটাল, ওটাও কিন্তু আমাদের কাছেই আছে। দেখেন, আমরাই কিছু টাকা সেভ করে রাখি যেটা পরবর্তী ইনভেস্টমেন্টে যায়, বা আমরাই কিছু মেশিনারিজ ইকুইপমেন্ট পারচেজ করি যেটা পরবর্তীতে ইনভেস্টমেন্টে যায়, বা আমরাই স্কিল রাখি যেটা পরবর্তীতে ইনভেস্টমেন্টে যায়। তো এই যে বললাম যে আমার তো মার্কেটে সার্ভাইভ করতে, সার্ভাইভ ইন দ্য মার্কেট উই আর গোয়িং টু বাই এন্ড কনজিউম গুডস এন্ড সার্ভিসেস। তো এই যে গুডস এন্ড সার্ভিসেস যখন আমি কিনছি এবং স্পেন্ড করছে, আমাকে স্পেন্ড করতে, মানে আই নিড মানি ফর দ্যাট পারপাস।
এই কারণে আমরা কি করি, ওই যে আমরা যে ওন করছিলাম ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই জন্য সেকেন্ড পয়েন্টটা এটাই যে ওন অ্যান্ড সেল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ওই যে আমরা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা ওন করছিলাম, দ্যাট ল্যান্ড লেবার ক্যাপিটাল উই আর গোইং টু সেল দ্যাট। কোথায় সেল করছি, এই যে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে, ওখানে আমরা আমাদের এই মার্কেট অফ মানে ল্যান্ড লেবার ক্যাপিটালটা সেল করছি। তো আমি ল্যান্ড যদি সেল করি বা ল্যান্ডটাকে যদি মানে ওই যে বললাম যে কাউকে ইউজ করতে দিই, হোয়াট আই এম আর্নিং ফ্রম দেয়ার, আই এম আর্নিং রেন্ট। আমি লেবার দিলে আমি ওয়েজ পাচ্ছি, ক্যাপিটালটা আমি কাউকে ইউজ করতে দিলে সেখান থেকে টাকাটা কাউকে যদি আমরা ইনভেস্ট করি কি হয়, আমরা প্রফিট পাই না? হোয়াট এভার ইট ইজ, আমরা ল্যান্ড লেবার ক্যাপিটাল যেটাই দিই না কেন আমরা কি পাচ্ছি, আমরা এটার এগেনস্টে ইনকাম পাচ্ছি। তো সেই ইনকামটা কিন্তু হাউস হোল্ডের কাছে চলে গেল। তাহলে যদি মোর স্পেসিফিকলি দেখি, এই মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেসে মানে হু আর দ্য বায়ার, ডেফিনেটলি হাউস হোল্ড, তারা যে এখান থেকে কিনছে। বাট অপোজিট মার্কেটটা, মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে মজার ব্যাপার হচ্ছে কি হাউস হোল্ডটাই আবার সেলার। এবং হাউস হোল্ডের তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে দে ওয়ান্ট টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি, এই জন্য তারা বাই গুডস এন্ড সার্ভিস কনজিউম করে। আর যেহেতু তাদেরকে আর্ন করতে হবে সেজন্য তারা কি করে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে সেল করে। এরপরে চলে আসে সেকেন্ড যে ডিসিশন মেকার যাদেরকে বলছেন, তারা হচ্ছে প্রোডিউসার বা ফার্ম বা সাপ্লায়ার। তো এখন ফার্মের, আমি ধরেন আমার ক্লাসে আমি হচ্ছে গিয়ে ফার্ম বা সাপ্লায়ার, তো আমার মেইন কাজটা কি হবে? অবশ্যই গুডস এন্ড সার্ভিস তৈরি করা, কারণ আমার তো কাজই হচ্ছে সাপ্লাই সাইড নিয়ে চিন্তা করা। তাহলে আমি কি করব, আই উইল প্রডিউস গুডস, মানে আই উইল প্রডিউস এন্ড সেল দ্য গুডস এন্ড সার্ভিসেস। তো আমি এটা কোথায় সেল করব? ডেফিনেটলি গুডস এন্ড সার্ভিসেস এর কথা বলেছি, তাহলে মার্কেট ফর ফ্যাক্টরস অফ সরি মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস এ যে আমি গুডস এন্ড সার্ভিসেস সেল করব। তো যখন আমি সেল করছি, আমি যখন গুডস এন্ড সার্ভিস সেল করবো, আমি কি করবো, এখান থেকে আমি রেভিনিউ পাবো, মানে আর্ন করবো। এই আর্নটাকে আমরা কি বলি, যে প্রফিট বা রেভিনিউ এভাবে বলি। তো আমি একটা মানি ফ্লো কিন্তু আমার কাছে চলে আসলো। এখন একই কথা দেখেন, আমি যখন ক্লাসটা নেওয়ার কথাই বলছিলাম, আমি যে সার্ভিস প্রডিউস করছি, আমি কিন্তু অনেকগুলো দেখলাম, বললাম যে ইলেকট্রিসিটি পারচেস করছি, ইন্টারনেট সার্ভিস, মানে আমাকেও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন পারচেস করতে হচ্ছে। এই যে ল্যান্ডটা ভাড়া নিতে হয়েছে, মানে এই যে হাউস রেন্ট দিতে হচ্ছে। সো দেখেন, আমি যখন কোনো মানে অ্যাজ এ প্রোডিউসার হোয়াট এভার উই আর প্রোডিউসিং, আমরা কিন্তু সবকিছু মানে সব ফ্যাক্টরস এর প্রোডাকশনটা ওন করি না। তাহলে আমাকে এই ফ্যাক্টরস এর প্রোডাকশন গুলো কি করতে হচ্ছে, পারচেস করে নিয়ে আসতে হচ্ছে। সো আমাদের সেকেন্ড যে অ্যাক্টিভিটিস যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে হায়ার এন্ড ইউজ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ আমরা কিন্তু কিছু ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে হায়ার করে নিয়ে আসি, আমরা এটাকে পারচেস করছি। তো আমরা যখন এটাকে হায়ার করছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে খেয়াল করে দেখেন, আমরা যখন এটাকে হায়ার করছি, এটা হচ্ছে গিয়ে আমার আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এটা হচ্ছে গিয়ে আমাদের ইয়েতে চলে আসছে। এটাকে বলা যায় যে আমাদের যে মানে আমরা সেটা যখন ইউজ করছি, তাহলে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন পারচেস করছি, তাহলে আমি যদি ল্যান্ড পারচেস করে আই হ্যাভ টু পে রেন্ট, আমি যদি লেবার পারচেস করে আই হ্যাভ টু পে ওয়েজেস, আমি যদি ক্যাপিটাল পারচেস করে আই হ্যাভ টু পে প্রফিট। তাহলে আমি কি করলাম, ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট থেকে অ্যাজ এ প্রোডিউসার বা ফার্ম আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন পারচেস করে নিয়ে আসলাম এবং এটার এগেনস্টে আমি ওয়েজ রেন্ট এন্ড প্রফিটটা সেল করে দিলাম। তো এখন যদি এভাবে আসি, তাহলে হাউস হোল্ডের কাছে আবার ফিরে আসি। তাহলে হাউস হোল্ড কি দেখতে পেলো, হাউস হোল্ড দেখতে পেলো যে মার্কেট ফর ফ্যাক্ট, মানে হাউস হোল্ডের কাছে আসি। তো হাউস হোল্ডের বেঁচে থাকার জন্য কি লাগবে, কিছু খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যে আমার বেসিক নিড লাগবে। এই বেসিক নিড গুলো যখন আমি পাবো, তখন কি হবে, আমার মধ্যে ক্যাপিটাল বা আমার মধ্যে হচ্ছে কি কাজ করার শক্তি হবে। সেইটাই আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে সেল করছি, সেটাই আবার ফার্ম কিনে নিয়ে যাচ্ছে, ফার্ম কিনে ওটা দিয়ে ইউজ করে গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, সেই গুডস এন্ড সার্ভিসেস আমি কনজিউম করছি। আবার সেখান থেকে আমি আমার মধ্যে ল্যান্ড লেবার ক্যাপিটাল বা এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর যে এলিমেন্ট গুলো এটা ক্রিয়েট হচ্ছে, এটা আবার আমি সেল করছি, ওটা ফার্ম পারচেস করে নিয়ে যাচ্ছে, আবার ওগুলো ইউজ করে ফার্ম গুডস এন্ড সার্ভিসেস তৈরি করছে, আবার আমার কাছে সেল করছে, আবার আমি পাচ্ছি। এইভাবে দেখেন, এটা একটা সার্কেল, মানে একটা ফ্লো না, সার্কেল ওয়াইজ যাচ্ছে। বা উল্টা ফ্লোতে যাই, মানি ফ্লোটা দেখি। ধরেন আমি যে টাকাটা আর্ন করছিলাম এখান থেকে আসি, আমি যে টাকাটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট থেকে আর্ন করলাম, সেই টাকাটা স্পেন্ডিং আকারে গুডস এন্ড সার্ভিসেস মার্কেটে যে স্পেন্ড করলাম, সেই টাকাটা আবার রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে গেল, ফার্ম আবার সেই টাকাটা ওয়েজ রেন্ট বা প্রফিট আকারে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশনে সেল করলো।
আবার ওইটা হচ্ছে মানে দিয়ে দিল, দেন আবার ওটা ইনকাম আকারে আমাদের মতো হাউস হোল্ডের কাছে চলে আসলো, আবার সেটা স্পেন্ড করলাম আমি গুডস এন্ড সার্ভিস মার্কেট, আবার সেটা রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে গেল, আবার ফার্ম ওয়েজ রেন্ট প্রফিট আকারে মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন দিয়ে গেল। তো এইভাবে হচ্ছে কি এটাকে একটা সার্কেল মানে একটা সার্কেলের মতো করে চলছে না? এটাও সার্কেলের মধ্যে, এবং দেখেন তো এই সার্কেলটা এই ডলার ফ্লোটা কি ব্রেক করার কোনো ওয়ে আছে? দেখেন এই ডলার ফ্লোটা কিন্তু ব্রেক করার কোনো ওয়ে নাই। তো এই যে দেখেন, এবার আসি যে আপনি এজ এ ইন্ডিভিজুয়াল কিভাবে এই আমি বললাম যে আপনার রিলেশনশিপটা ফাইন্ড আউট করবেন। একটু খেয়াল করে দেখেন তো, আমি আপনি কি এই হাউস হোল্ডের বাহিরে, বা আমি আপনি কি কোনো ক্ষেত্রে ওই ইয়াটার বাহিরে, ওটাকে কি বলে আহ যেটাকে বলা যায় যে ফার্মটার বাহিরে। সো তাহলে আমরা যদি এগুলোর বাহিরে না হই, আমরা হচ্ছে গিয়ে তাহলে আমি কি বলবো এখান থেকে? আমরা এখান থেকে বলবো না যে আমরা হচ্ছে গিয়ে আহ যেটাকে বলা যায় যে আমরা এই সার্কুলার ফ্লোর ভিতরে সবসময় থাকি, এবং আমার অ্যাক্টিভিটিস এত খুবই ছোট, খুবই ছোট, মানে যেটাকে বলা যায় যে আহ আমরা হচ্ছে গিয়ে আমার অ্যাক্টিভিটিস এত খুবই ছোট, যেখানে হচ্ছে আমি খুব অল্প কিছু অংশ হচ্ছে গিয়ে এখানে বিয়া দিচ্ছি, কিন্তু আমার এই অ্যাক্টিভিটিস গুলো দিয়ে কি আমার পুরো ইয়াটার উপর ইম্প্যাক্ট করছে না? এবং হ্যাঁ, হয়তো বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের মধ্যে আমি ধরে নিলাম যে 20 কোটি 18 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ হচ্ছে আমরা হাউস হোল্ডের মধ্যে বিলং করছি, আমি বিলং করছি তো না? এবং কোনোভাবে কি আমার এই জায়গাটা ব্রেক করে আসার কোনো পসিবিলিটিস আছে? আমি ব্রেক করে আসতে পারবো চাইলে? দেখেন আমি চাইলেও কিন্তু এই জায়গাটা ব্রেক করে আসতে পারবো না। তো এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা চাইলেও কিন্তু এখানে আহ আমরা এখান থেকে এটা ব্রেক করে আসতে পারবো না, এবং যেটা হবে যে আমরা এই হাউস হোল্ড বা এটাতেই আসলে আমরা আহ এটা হচ্ছে বিলং করি, এবং এই হাউস হোল্ড এবং এই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে আমরা এটাকে বিলং করি, এবং এই জায়গাটা থেকে আমাদের আসলে বের হওয়ার কোনো পসিবিলিটিস নাই, এবং এখান থেকে আমরা আসলে এখানে থাকবো। এবং যেটা হবে যে আমাদের যে আমরা যেটাকে বলছিলাম যে আমরা ইয়াতে যখন যাব, যেটাকে বলা যায় যে আমরা হচ্ছে গিয়ে যখন হাউস হোল্ড বা আদার্স এই জায়গাগুলোতে বিলং করব, দেখা যাবে যে আমাদের কিন্তু আমরা ফার্ম এন্ড থেকে বলি বা প্রডিউসার মানে অ্যাজ এ কনজিউমার এন্ড থেকে বলি, দেখা যাবে যে আমরা এই সার্কুলারটা ব্রেক করতে পারি না। সো আমি যেভাবে আসলে জিনিসটাকে চিন্তা করি যে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি এবং আমার অ্যাক্টিভিটিস হচ্ছে গিয়ে খুবই অল্প, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল হিসেবে আমি যে কাজগুলো করছিলাম, আমি আমার কাজের পুরোপুরি আমার এই অল্প কাজের ইম্প্যাক্টটাই কিন্তু ওভারঅল ইকোনমিতে পড়ছে, এবং আমি কোনোভাবেই সেখান থেকে হচ্ছে গিয়ে বের হতে পারছি না। তো আমার অ্যাক্টিভিটিস যেহেতু কোনোভাবে বের হচ্ছে না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল থেকেই যাচ্ছি, সো আমার কাজটার কিন্তু এখানে ইম্প্যাক্ট আছে, মানে আমি যেটাকে বলতে চাচ্ছি। ঠিক একইভাবে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি হয়তো ভাবতে পারেন যে ম্যাডাম আমার ইম্প্যাক্ট হয়তো ছোট, কিন্তু দেখেন আপনি কিন্তু প্রতিদিনই কিছু না কিছু পারচেস করে যাচ্ছেন, আপনি কিন্তু প্রতিদিনই স্কিল ডেভেলপ করছেন, বা আপনি কিন্তু প্রতিদিনই হচ্ছেন গিয়ে কাজ করে যাচ্ছেন, যাতে হচ্ছে গিয়ে আপনার আপনি সেখান থেকে হচ্ছে আইডিয়া গুলো পান। তো এই যে গুলো আপনার যে এখান থেকে আসছে, তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে গিয়ে বলছি যে এটাই আপনার, যেটাকে বলা যায় যে আপনার মধ্যে থাকা যে স্কিল, বা আমি যেটাকে বলবো আহ আহ, আপনার মধ্যে থাকা যে স্কিল, সেটাই হচ্ছে গিয়ে আমি কিন্তু এখানে আপনার মধ্যে থাকা যে স্কিল, বা আমি যেটাকে বলবো যে আপনি ওভারঅল ইকোনমিতে যে রিলেটেড, এখান থেকে কিন্তু আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, আপনি কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। যেমন ধরেন আপনি হেলথ কেয়ার সার্ভিস নিচ্ছেন, সেখান থেকে আপনি গুডস মার্কেটে যাচ্ছেন, আবার একই টাইমে ধরেন আপনি আপনার লেবারটা কোথাও সেল করছেন, so আপনি কিন্তু ফ্যাক্টরস মার্কেটে রিলেটেড, আবার আপনার থেকেই সেই লেবারটা কেউ পারচেস করে ওখান থেকে হেলথ কেয়ার সার্ভিসেস মেক করছে,
করে হচ্ছে কি সেটা আপনি আবার পারচেস করছেন, আবার সেখানে আপনি স্পেন্ড করছেন, সেই স্পেন্ডিংটা রেভিনিউ আকারে ফার্মের কাছে চলে আসছে, আবার স্পেন্ড করার জন্য ইনকামটা আপনি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন থেকে নিয়ে আসছেন। তো এখানে হচ্ছে গিয়ে এইভাবে আসলে ক্যালকুলেশন গুলো করে থাকি। তো দেখেন যদি এইভাবে যাই, এটা একটা সার্কুলার ফ্লো যেটা আমরা কোনোভাবে ব্রেক করতে পারি এবং এই ফ্লোতে আমরা সবসময় রিলেটেড। এটাই ছিল আমাদের সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। এখন আপনাদের যেটা প্রশ্ন থাকে যে মানে আসলে কিভাবে লিখবো, তো দেখেন আমি ডায়াগ্রামটা পড়ানোর সময় একবারও বইয়ের কোথাও যাইনি, আমি শুধু এই ছবিটা দেখে নিজের মতো করে বলার চেষ্টা করেছি, এই জন্যই আপনাদেরকে ছবিটা আঁকতে বলেছিলাম। এক্সাম হলে আমরা যেটা করবো, আমি যখন এই ডায়াগ্রামটা এক্সপ্লেইন যদি করতে বলি, আপনি আপনার মতো, আপনি হাউস হোল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে, ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে নিজের মতো করে বলবেন যে হাউস হোল্ড কি করছে, গুডস এন্ড সার্ভিস মার্কেটে যে সেল করছে না পারচেস করছে, ফ্যাক্টরস মার্কেটে যে কে করছে, এটার জন্য সে কিভাবে আর্ন করছে, এভাবে করে হাউস হোল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, দেন হচ্ছে ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে বলবেন, বললেই পুরো সার্কুলার ফ্লোটা এক্সপ্লেন করা হয়ে যায়। এবং বইও অলমোস্ট এই কাজই করেছে, বইয়ে প্রথমে হাউস হোল্ড নিয়ে কথা বলেছে, তারপরে হচ্ছে গিয়ে ফার্ম নিয়ে কথা বলেছে, দিয়ে এটার কিন্তু এক্সপ্লেনেশন হয়ে গেছে। হ্যাঁ শারমিন বলেন। ম্যাম এখানে যে ম্যাম মানে হচ্ছে যে ইটা দেওয়া ছকটা ম্যাম, হুম, এটার মধ্যে হচ্ছে ম্যাম হ্যাঁ ম্যাম ভিতরে হচ্ছে রেড হচ্ছে অ্যারো আর গুডস এর বাইরে ফ্লো। হচ্ছে গ্রিন অ্যারো দেওয়া। হুম ম্যাম হুম আমি বলতে চাচ্ছি যে আমি যদি এক্সপ্লেন করি সেক্ষেত্রে রেড অ্যারোর ভিতরে যেগুলো আছে যেমন হাউস হোল্ড, তারপরে হচ্ছে ম্যাম মার্কেট, দেন হচ্ছে ফার্ম, তারপর আবার মার্কেট, এভাবে হুম। আমি কি সার্কেল করে এক্সপ্লেন করতে পারবো? বেটার এটা হচ্ছে একবার না না করে আচ্ছা দেন আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা, না না গ্রিন। না 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 না, আচ্ছা আমি মনে হয় বুঝতে পেরেছি। না ম্যাডাম, ওইভাবে গেলে কমপ্লেক্স হয়ে যাবে। আপনি জাস্ট সিম্পলি একটা বক্স ধরে চিন্তা করেন, ধরেন আমি হাউস হোল্ড থেকে এক্সপ্লেন করা শুরু করব। হাউস হোল্ডে কিন্তু ডলার ফ্লো আছে, আবার গুডস এর ফ্লো আছে। হাউস হোল্ডের দুটোই আমি কথা বলবো। আবার একইভাবে আমি এরপর ফার্মের কাছে গেলাম, ফার্মেরও ডলার ফ্লো আছে, গুডস এর ফ্লো আছে, আমি দুটো নিয়ে কথা বলবো। বুঝতে পারছি? মানে রেড অ্যারো যেটা, এটা হচ্ছে গুডস এন্ড সার্ভিসের ফ্লো বোঝাচ্ছে, যে ইনপুট এন্ড আউটপুটের ফ্লো যেটা। তো আমি দুটো নিয়ে কথা বলবো, মানে আলাদা করে ম্যাম শুধু। হচ্ছে হ্যাঁ বলেন। মানে আমি একটু জানতে চাচ্ছি যে ম্যাম আপনি যদি একটু মানে আমাদের explain করে দেন একটু শর্ট করে, যে এই যে এইভাবে গিয়ে তারপর আমরা হয়তো বা ডিটেলস কিছু লিখতে পারবো আর কি। আচ্ছা, আমাকে যদি বলতেন আমি কিভাবে লিখতাম, আমি এভাবেই স্টার্ট করতাম, যে আমি বলতাম যে লেটস স্টার্ট ফ্রম দ্য হাউস হোল্ড। সো তারপরে আমি এভাবে বলতাম, টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি উই হ্যাভ টু বাই অ্যান্ড কনজিউম গুডস এন্ড সার্ভিসেস। To buy goods and services, to buy and consume goods and services, you go to the market for goods and service. We buy those from there, and for that purposes we have to spend money. দেখেন দুইটাই বলা হয়ে গেল, আমি গুডস এর কথা বললাম যে আমি এটা কিনে নিয়ে আসলাম এবং এটার জন্য আমি মানি স্পেন্ড করলাম। সো the household are the buyer in for market for goods and services. Now to spending those, we have to earn, to spending on market for goods and services we have to earn. So household owns the factors of production, that is land, labor, capital, and they're selling that those factors of production to the market for factors of production. So when they sell it, like when they sell labor, they earn wage. When they sell land, they earn rent. When they sell capital, they earn profit. So in the form of income, they earn from the they earn from the market for factors of production, and for that purposes they spend their input on there. So দেখেন এখানেও কিন্তু আমি বলে দিলাম আমার গুডস এর ফ্লোটা, যে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটালটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটে চলে গেল এবং আমি আর্ন করলাম। And আরো একটু স্পেসিফিকলি বলতে চাইলে তখন বলবেন যে in this market household is the seller. Now let's talk about the farm. তারপর বলবেন the main activities of farm is produce and sells the goods and services. So to produce goods and services, it needs factors of production. So it purchases the land, labor, capital from this market, and for that purposes it has to spend in the form of wage, rent, and profit. So using those factors of production, farm produces goods and services and sell it to the market for goods and services and earn the revenue. So হয়ে গেল, দেখেন দুইটার কথাই বললাম। তারপরে বললাম, so finally in both of the market, in first market farm is the buyer, sorry, farm is the seller and household is the buyer. But in market for factors of production, farm is the buyer and household is the
seller. So in this way, we are under the circular flow, and this dollar flow is unbreakable because we earn from market, then we spend it to the another market, then that spending in the form of revenue goes to the farm, and farm using that revenue in the হ্যালো form ম্যাম in the form of এইভাবে কথা বলে উঠেন না, আমাকে একটু শেষ করতে দিন। in the form of wage in the form of wage, rent and profit to the market for factors of production. So এইভাবে আপনি আবার ডলার ফ্লোর কথাটা আরেকবার বলে নিতে পারেন এবং গুডস এর ফ্লোর কথাটা বলে নিতে পারেন। এইভাবে নিজের ভাষায় আসলে লিখবেন, এখানে মেমোরাইজেশনের কোনো বিষয় নেই। আমার পয়েন্ট অফ ভিউটা যেটা ছিল যে কোনো একটা বক্স ধরে আমি এক্সপ্লেনেশনে যাব, দ্যাটস ইট। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিব। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট থাকবে। সো আজকে এতটুকু পর্যন্ত যা যা পড়ালাম এটার উপরেই কিন্তু আমাদের ক্লাস টেস্টটা থাকবে, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তো আমি একটু পজ করে এটার দিই। উপরে হ্যাঁ, আজকে পর্যন্ত সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ফার্স্ট চ্যাপ্টার এবং টেস্টের সিলেবাস হচ্ছে গিয়ে ফার্স্ট চ্যাপ্টার এবং আজকে যে চ্যাপ্টার 2 এর আমরা যা যা পড়লাম এটার উপরে। ফার্স্ট চ্যাপ্টারটা একটা লেন্দি চ্যাপ্টার, আমরা অনেক বড় টপিক কভার করে আসছি, সেটার উপরে থাকবে। আর সেকেন্ড চ্যাপ্টার আমরা যতটুকু পড়লাম আজকে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম এটার উপরে থাকবে। সিটির মার্কস হচ্ছে 15। আমি 4টা কোশ্চেন দিব, 4টার মধ্যে আপনার অপশন থাকবে, যে কোনো 3টা অ্যান্সার করবে, বা 5টা কোশ্চেন দিব, যে কোনো 3টা অপশন থাকবে। সেমি ব্রড টাইপের কোশ্চেন থাকবে। কোশ্চেন গুলো হবে হচ্ছে কনসেপচুয়াল টাইপের। সো যদি গুগল থেকে কপি পেস্ট করে অ্যান্সার করার কথা চিন্তা করি তাহলে আই এম সরি টু সে এটা খুব রং ডিসিশন নেবেন। এই ধরনের কাজকর্মে আমরা যাতে না যাই, এতটুকুই। আর কোনো কোশ্চেন থাকলে ম্যাম ইউ মে ম্যাম আস্ক মি। টাইপিং ছাড়া কি আমরা লিখে দিতে পারবো? যে থাকে যে অনেক সময় আমরা যারা টাইপিং একটু স্লো, আমরা অনেক সময় লিখে পিডিএফ হ্যাঁ করে কোনো একটা ফাইলে আপলোড হ্যাঁ করে হ্যাঁ, দেই। অবশ্যই। আমার ও আচ্ছা, এটা বলে নি, আমার এক্সাম আমি হচ্ছে একটা কোশ্চেন দেখবেন যে পিডিএফ ফাইল আপনাদের সাথে আপলোড করে দিব, অ্যাসাইনমেন্ট টাইপের। মানে আমি গুগল ফর্মে এক্সাম নিব না। তো সেখান জি ওটা জি ম্যাম, দেখে আপনি হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্টও সাবমিট, মানে হ্যান্ড রিটেন মানে আমার অ্যান্সার স্ক্রিপ্ট যেটা সিটি, সেটা হ্যান্ড রিটেনও হতে পারে। সেটা হচ্ছে গিয়ে আপনার একটা ডক ফাইলে হতে, গুগল ডক ক্রিয়েট করে দিতে পারেন, বা তা ওয়ার্ড ফাইলে দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আমি সবগুলোই একসেপ্ট করি, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে ওয়ার্ড ফাইলেই দিতে হবে বা হ্যান্ড রিটেন না, হ্যান্ড রিটেন দিলে আমি accept করি। ম্যাম যে কোনো পিডিএফ ফর্মে করে দিলে দেওয়া যাবে না ম্যাম? এটা আপনার ম্যাম ইচ্ছা। তাহলে কি এটার কিন্তু জন্য একটা আমি ফোল্ডার খুলে দিবেন, একটা আর আমরা জিনিস যদি খাতে লিখি? হ্যাঁ, একটা জিনিস আমি যেটা অপছন্দ করি সেটা হচ্ছে ধরেন আপনার অ্যান্সার স্ক্রিপ্ট 10 পেজের হয়েছে, আপনি 10টা ইন্ডিভিজুয়াল পেজ দিবেন না, ওটাকে একসাথে এমবেড করে দিবেন পেজগুলো। শুধু এইটুকু মেক শিওর করেন। ম্যাম সবগুলো প্রশ্ন ম্যাম একসাথে লিখে পিডিএফ করে একটা ফাইল করে আমরা একটা একটা ফাইল আপলোড করে করব দিন। ম্যাম। হ্যাঁ এটার জন্য হ্যাঁ ফোল্ডার খোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই বলেছে। আপনাদেরকে অন্য ক্লাসেও তো মনে হয় এইভাবেই যায়, আমি তো যতটুকু আপনাদের মিটিং থেকে জি জানলাম। ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ঠিক ম্যাম আছে। দুইটা আর কোনো অপশনই থাকে ম্যাম, চাইলে টাইপিং, না হয় কেউ যদি লিখে দিতে চায় সেক্ষেত্রে পিডিএফ করে একটা ফাইল সাবমিট করতে হ্যাঁ, পারে। এই তো ওইটাই তো বলছি, মানে এরকমই তো, আমি তো এটাই জানি যে মানে যে সবগুলো অপশনই ওপেন থাকবে আপনাদের জন্য। আমারও ক্লাসও সেম, সবগুলো অপশনই ওপেন থাকবে, আপনি আপনার ইচ্ছা মতো যেটাতে দিতে চান। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে ব্রেকআউট রুমটা এখনই অ্যাসাইন করে দেবো, অন টাইমে সাবমিট কথা ছিল করবেন, লেট ম্যাম, সাবমিশনে যান না। আপনাদের তো মনে হয় এখন ম্যাম একটু আরেকটা কথা ক্লাস ছিল। আছে, ক্লাসে জয়েন করেন। জি বলেন, জি বলেন স্যার, শুনতে ম্যাম পাচ্ছি আমি। ব্রেকআউট রুমের যে আমি গত ব্রেকআউট রুমের আপনার ওই যে পিডিএফটা আমি ওটা তখনই আপলোড করছি, বাট আমি খেয়াল করে দেখলাম যে টার্ন ইন করিনি। সেটাই আমি আজকে ক্লাসে চলাকালীন সময় টার্ন ইন করছি, আমি কমেন্টও করছিলাম ম্যাম সেই টাইমে, বাট আমি খেয়াল করে দেখলাম যে ওটা টার্ন ইন হয়নি। আমি এখন টার্ন ইন করলাম। আচ্ছা, এই ভুলটা অনেকেই করেন। এটা হচ্ছে গিয়ে যখনই আমরা কোনো কিছু আপলোড করবো, এটার ওই যে টার্ন ইন করে দিতে হয়, আদারওয়াইজ ওই ফাইলটা আমার কাছে আসে না। তো যতক্ষণ পর্যন্ত আপনি টার্ন ইন না করবেন আমার কাছে ফাইলটা আসবে না। তো এটা একটু মেক শিওর করবেন যে আপনার যাতে হচ্ছে গিয়ে ফাইলটা আপলোড হয়ে যায়। ফাইলটা আপলোড হওয়ার পর আমরা টার্ন ইন বাটনটা যাতে প্রেস করি, এতটুকুই। তো দেখেন অলরেডি আপনাদের ব্রেকআউট রুমে ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। তো ওইটার নাম দেওয়া আছে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। জাস্ট আজকের যেটা হচ্ছে গিয়ে আপনার যে ব্রেকআউট রুম মানে যেই লেকচারটা, এটা আপলোড করলেই হলো। কোনো এখানে আননেসেসারি কোনো কথা টথা আমি লিখতে বলি নাই। জাস্ট হয়তো অনেকে শুধু ইমেজটা ড্র করেছেন, অতটুকু দিলেই হবে। ঠিক আছে, ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে।
Best of luck for the exam.